ॐ सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ हंस हंसाय विद्महे परमहंसाय धीमहि तन्नो हंसः प्रचोदयात्। ॐ असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मामृतंगमय। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्री यतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वरः गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। আপনাদের সকলের অন্তরস্থ পরমাত্মাকে অত্যন্ত ভক্তিপূর্বক অভেদভাবে নমস্কার নমস্কার নমস্কার। আজকে আমাদের আলোচ্য বিষয় মহর্ষি পতঞ্জলি কৃত যোগসূত্র। প্রথমে আমরা মহর্ষি পতঞ্জলিকে প্রণাম জানিয়ে নিচ্ছি। योगेन चित्तस्य पदेन वाचा मलं शरीरस्य च वैद्यकेन योपकरोत्तं प्रवरं मुनीनां पतञ्जलिं प्राञ्जलिरानतोऽस्मि। आबाहु पुरुषाकारं शङ्खचक्रासिधारिणं सहस्रशिरसं श्वेतं प्रणमामि पतञ्जलिं। আমাদের মহর্ষি পতঞ্জলি কৃত যোগশাস্ত্রের যে 4টি পাদ আছে তার মধ্যে প্রথম যে পাদ সমাধি পাদ সেটি আলোচনা শুরু হয়েছে। তার মধ্যে প্রথম 3টি সূত্র আমাদের আলোচনা হয়ে গিয়েছিল। প্রথম সূত্রে কি বলছেন যে যোগ অথ যোগ অনুশাসনম, যে এখন যোগের অনুশাসনগুলো অর্থাৎ পরম্পরা বিষয়ক পরম্পরাগত যোগশাস্ত্র যোগ বিষয়ক শাস্ত্র বলা হচ্ছে। এইটি ছিল আমাদের প্রথম সূত্র। অর্থাৎ যিনি আগ্রহী, যিনি যোগ বিষয়ে আগ্রহী, তার কী নিয়মগুলো তাকে ফলো করতে হবে, মান্য করতে হবে, যাতে সে যোগের পথে এগিয়ে যেতে পারে। আর সেই নিয়মগুলো বলছেন গুরু, সেই অনুশাসনের কথা বলা হচ্ছে। এই সূত্রে মহর্ষি পতঞ্জলি যোগের সাথে অনুশাসন পথটি প্রয়োগ করে যোগ শিক্ষার যে চিরন্তনতা সেটি সূচিত করেছেন। আর অথ শব্দের দ্বারা এটি আরম্ভবাচক এবং এটি আরম্ভ করা হচ্ছে এরকম প্রতিজ্ঞা করে যোগ সাধনায় কি কি করণীয় সেই বিষয়ে তিনি জানিয়েছেন। তারপরে এইভাবে যোগশাস্ত্রের বর্ণনা আরম্ভ করে তারপরে তিনি যোগের সাধারণ লক্ষণগুলো বলেছেন। সেইগুলো কি কি? যোগ চিত্তবৃত্তি নিরোধ, অর্থাৎ যোগটা কি?
যোগের যে সাধারণ লক্ষণ, যোগঃ চিত্তবৃত্তি নিরোধঃ। যোগের যে আমাদের যে চিত্তবৃত্তি, সেই সমস্ত চিত্তবৃত্তির নিরোধ অবস্থা, সেইটি হচ্ছে যোগ। আর এই যোগটা আমরা কেন করব, এর কি ফল, সেইটি বলবার জন্য পরের সূত্রে তিনি বলেছেন, সেইটির সম্বন্ধ বলবার জন্যই তিনি বলছেন যে যোগ শব্দের পরিভাষা নির্দেশ করে এবার তার সর্বোচ্চ ফলের কথা ব্যক্ত করেছেন। যোগ আমরা করব কেন, যোগের সর্বোচ্চ ফল কি, যোগ করলে কি উপকারিতা, কি পেতে পারি আমরা, কি আমাদের লাভ হবে, সেইটি বলতে গিয়ে তৃতীয় সূত্রে বলেছেন তদা দ্রষ্টুহু স্বরূপে অবস্থানম। তদা অর্থাৎ সেই সময় যখন যোগের অবস্থায় কি হয়, দ্রষ্টু অর্থাৎ যিনি দ্রষ্টা, তার স্বরূপে, নিজ স্বরূপে অবস্থানম, সেই নিজ স্বরূপে স্থিতি লাভ হয়। যখন চিত্তের সমস্ত বৃত্তি নিরোধ হয়, দ্রষ্টা তখন কি হয়, নিজের যে আত্মস্বরূপ তাতেই তিনি স্থিতি লাভ করেন। আর ওই অবস্থাটাই হচ্ছে কৈবল্য অবস্থা। তিনি কৈবল্য বা কেবল জ্ঞান, মুক্তি, মোক্ষ, নির্বাণ লাভ করেন। তারপরে বলছেন তাহলে কি চিত্তবৃত্তি নিরোধের আগে পূর্বে দ্রষ্টা আপন স্বরূপে স্থিত থাকে না? যে যোগের ফলটা কি, যে তদা দ্রষ্টুহু স্বরূপে অবস্থানম, যোগের ফলে তখন যিনি দ্রষ্টা তিনি তার নিজ স্বরূপে অবস্থান করেন এবং তিনি কৈবল্য প্রাপ্ত হন। এখন প্রশ্ন করছেন যে তাহলে অন্য সময় এই চিত্তবৃত্তি নিরোধের আগে তখন কি তিনি নিজ স্বরূপে স্থিত ছিলেন না? তখন কি অবস্থাটা হয় সেইটি জানতে চেয়েছেন। সেইটিরই কথা চতুর্থ যে সূত্র সেইখানে বলা হয়েছে, বৃত্তি সারূপ্যম ইতরত্র, অর্থাৎ অন্য সময়, ইতরত্র মানে হচ্ছে অন্য সময়, বৃত্তি সারূপ্যম, বৃত্তির সদৃশ্য মতো স্বরূপ হয়। অর্থাৎ বৃত্তি যেরকম হয়, মনে চিত্তে যেই বৃত্তি উঠতে থাকে সেই একই বৃত্তির স্বরূপের মতো হয় যখন দ্রষ্টা নিজ স্বরূপে অবস্থান করে না। তাহলে সেই সময় কি হয়, ওই যে সমস্ত বৃত্তিগুলো উঠছে, চিত্তবৃত্তি, তার সঙ্গে তিনি সেই স্বরূপেই তিনি স্বরূপাকার হয়ে যান, সেই বৃত্তির মতোই তার সদৃশ্য তিনি হয়ে যান মানে হয়ে যান বলে মনে হয়। এখন একটি প্রশ্ন করা হচ্ছিল যে তাহলে যখন তিনি নিজ স্বরূপে অবস্থান করেন না সেই সময় অবস্থাটা কি হয়? তখন বলছেন যে তাহলে কিভাবে সেইটি বলছেন যে দর্শিত বিষয়ত্ব হেতু চিত্ত বিষয়রূপে পরিণত হয়ে পুরুষকে বিষয় প্রদর্শন করায়। চিত্তটি কি করে, যে বিষয়ের দিকে তার দৃষ্টি আকর্ষণ হলো সেই বিষয়ের আকারে পরিণত হয় আর সেইটি পুরুষকে সে দেখায়। অর্থাৎ বিষয় বিশিষ্ট চিত্ত পুরুষে প্রতিবিম্বিত হয়। অর্থাৎ যেমন ধরুন দ্রষ্টা একটি দৃশ্য দেখল, সামনে একটি মনোরম দৃশ্য, সেইটি দেখে সেই দৃশ্যের আকারে আকারিত হয়ে গেল, সেই দৃশ্যটাই সে পুরুষের কাছে তুলে ধরল আর দৃশ্যের সঙ্গে যেন সে একাত্ম হয়ে গেল, অভেদ হয়ে গেল, তার সঙ্গে যেন সে এক হয়ে গেল। তাতে প্রতিবিম্বিত হলেও স্ফটিকের মতো তিনি স্বচ্ছ, এটি হলো দর্শিত বিষয়। আমরা আগে জেনেছিলাম যে পুরুষ কীরকম, তিনি হচ্ছেন অপরিণামী, অপ্রতিসংক্রমা, দর্শিত বিষয়া, শুদ্ধা এবং অনন্তা। তাহলে দর্শিত বিষয়ের কথা বলা হচ্ছে যে দর্শিত বিষয় যে সমস্ত বিষয় দর্শন করলো
সেই বিষয়গুলি সে পুরুষের সম্মুখে স্থাপন করে এবং ওই সংস্কার বশত সেই দর্শিত বিষয়ের সঙ্গে যেন সে একাত্ম হয়ে যায়, কিন্তু সেটি সংস্কারের জন্য হয়, কিন্তু পুরুষ কিন্তু আলাদাই থাকে। অর্থাৎ তিনি কিন্তু সেই দৃশ্য দেখলেও দৃশ্যের সঙ্গে কখনোই তিনি এক হয়ে যান না। তিনি স্ফটিকের মতোই স্বচ্ছ, অর্থাৎ কোনো কলুষতাই কোনো কিছুই তাকে অ্যাফেক্টেড করতে পারে না। তিনি যেরকম শুদ্ধ, তিনি শুদ্ধই থাকেন, তার সঙ্গে আর অন্য কোনো কিছুর মিশ্রণ হয় না। এটি হচ্ছে দর্শিত বিষয়। যেমন আরেকটি উদাহরণ দিচ্ছে যে জলের মধ্যে ঢেউ হচ্ছে, সেই ঢেউয়ে চাঁদের প্রতিবিম্ব পড়েছে, চাঁদের ছবি ওখানে পড়েছে, পড়ে সেই ঢেউটি যখন ওঠানামা করছে তার সঙ্গে সঙ্গে চাঁদের ছবিটিও মনে হচ্ছে, চাঁদটিও মনে হচ্ছে যে ওই রকম ওঠানামা করছে, ওটি স্থির নয়, ওটিও ওই রকম হেলছে দুলছে, এইরকম মনে হয়। সেই রকম ইন্দ্রিয় বৃত্তির মাধ্যমে চিত্ত বিষয়াকারে পরিণাম প্রাপ্ত। স্বচ্ছ পুরুষের কাছে চিত্ত থাকায় পুরুষ চিত্ত ধর্মে ধর্মায়িত। পুরুষের কাছে এই যে চিত্ত রয়েছে, আর চিত্তে ওই সমস্ত সংস্কার অনুযায়ী যে বৃত্তিগুলো উঠছে, তার ফলে সে সেই চিত্ত ধর্মে ধর্মায়িত হয়ে যাচ্ছে। অর্থাৎ সেই চিত্ত তাকে সেই যেগুলো দেখাচ্ছে দর্শিত বিষয়গুলো, সেইগুলোর আকারে যেন আকারিত হয়ে যাচ্ছে, অর্থাৎ চিত্ত ধর্মে ধর্মায়িত হচ্ছে। এটা বিক্ষেপ অবস্থা। যেমন সেই জলের ঢেউয়ে যখন চাঁদের বিম্বটা পড়ছে, তখন মনে হচ্ছে যেন চাঁদটাও হেলছে দুলছে, কিন্তু সত্যিকারে কি চাঁদটা হেলছে দুলছে? চাঁদ তো স্থিরই আছে। ওইটাই হচ্ছে বিক্ষেপ অবস্থা, চাঁদের বিক্ষেপ অবস্থা। সত্যিকারের কিন্তু চাঁদ হেলছে দুলছে না। এই বিক্ষেপ অবস্থায় চিত্তবৃত্তির সঙ্গে পুরুষের সম্বন্ধটা কি? যখন ওই হেলাদুলা অবস্থায় চাঁদের প্রতিবিম্ব পড়ছে, তাই বলে সত্যি সত্যি তো চাঁদ হেলছে দুলছে না। সেই রকমই ওই যে চিত্তবৃত্তি উঠছে, সেই চিত্তবৃত্তি জন্যে যেন মনে হচ্ছে পুরুষও তাতে ওর সঙ্গে একাত্ম হয়ে গেছে, বা ওই অবস্থাটাকে বলা হচ্ছে যে বিক্ষেপ অবস্থা। যেমন চাঁদের প্রতিবিম্বটা হেলছে দুলছে, ওইটি হচ্ছে বিক্ষেপ অবস্থা। ঠিক সেই রকমই যে চিত্তবৃত্তি যখন উঠছে, সেইটি হচ্ছে বিক্ষেপ অবস্থা। এই বিক্ষেপ অবস্থায় চিত্তবৃত্তির সঙ্গে পুরুষের সম্বন্ধটা কি? সেই প্রশ্নের উত্তরে বলছেন যে বৃত্তি সারূপ্যম ইতরত্র, অর্থাৎ ইতরত্র মানে অন্য সময় যখন বৃত্তি সারূপ্যম, বৃত্তির সদৃশ্য অর্থাৎ বৃত্তির মতো স্বরূপ হয়, যখন পুরুষ নিজ স্বরূপে অবস্থান করেন না, তখন কি হয়? সেই বৃত্তি মতো তার স্বরূপ হয়। এটি হচ্ছে বৃত্তি সারূপ্যম ইতরত্র। যতক্ষণ না যোগ সাধনার দ্বারা চিত্তবৃত্তি নিরোধ হয়, ততক্ষণ দ্রষ্টা আপন চিত্তবৃত্তি অনুযায়ী নিজের সত্তাকে বা স্বরূপকে ওই চিত্তবৃত্তির অনুরূপ বলেই মনে করতে থাকে। যতক্ষণ না যোগ সাধনার দ্বারা সমস্ত চিত্তবৃত্তি নিরোধ হচ্ছে, তার আগে পর্যন্ত কি হয় যে যত চিত্তবৃত্তি উঠছে, সেই চিত্তবৃত্তির সঙ্গেই সে নিজেকে একাত্ম অনুভব করে, তার সঙ্গে সে অনুরূপ মনে করে, একই রকম মনে করে। তার ফলে তার নিজ স্বরূপের যে জ্ঞান, সেই জ্ঞানটি হয় না। অর্থাৎ যেই দৃশ্যটা দেখছে, ধরুন কোনো একটি দৃশ্য দেখছে, সেই দৃশ্যটার সঙ্গেই সে একাত্ম হয়ে যাওয়ায় সেই দৃশ্যটাকেই যেন আমি বলে মনে করছে। এই রকম জ্ঞান যখন হচ্ছে, তখন তার নিজ স্বরূপের জ্ঞানটি হচ্ছে না। তাই কি কর্তব্য?
চিত্তবৃত্তি নিরোধ রূপ যোগ অবশ্যই কর্তব্য। অন্যান্য সময়ে কি হচ্ছে, বিক্ষেপ অবস্থায় চিত্তবৃত্তির সঙ্গে পুরুষের একতানতা অভেদ প্রতীত হয়। যখন পুরুষ নিজ স্বরূপে অবস্থান করছেন না, সেই সময় অন্যান্য চিত্তবৃত্তির সঙ্গে পুরুষের অভেদ বলে মনে হয়, যে আমি যেন সেইটি, এইরকম মনে হয়, অভেদ প্রতীতি হয় বা একতানতা প্রতীতি হয়। বুত্থানকালীনের যেসব চিত্তবৃত্তিগুলি অবশিষ্ট অর্থাৎ সংস্কার মুক্ত বৃত্তি, তা পুরুষে শান্ত ঘোর মূঢ়তারূপ অবিশিষ্ট বৃত্তি জন্মাচ্ছে। এই যে চিত্তবৃত্তির সঙ্গে পুরুষ একাত্ম অনুভব যেন করছে, কেন? ওই সংস্কারের জন্য। যেমন সংস্কার উঠছে সেই অনুযায়ী সে নিজেকে ওই বৃত্তির সঙ্গে, দৃশ্যের সঙ্গে একাত্ম অনুভব করছে। আর সেই সংস্কার যখন থাকছে না, যখন অন্য সংস্কার থাকছে না, অর্থাৎ অজ্ঞানজনিত যে সমস্ত সংস্কার, সেইগুলো যখন থাকছে না, তখন তাহলে কীরকম থাকছে? সেই পুরুষ সংক্রান্ত, আত্মা সংক্রান্তই সংস্কার থাকছে, অর্থাৎ সেই বিষয়েই তার মনে, তার চিত্তে বৃত্তি উঠছে। তখন সেইগুলো কীরকম? সেইগুলো হচ্ছে শান্ত ঘোর মূঢ়তারূপ অবিশিষ্ট বৃত্তি, অর্থাৎ সে তার পুরুষ বিষয়ী, আত্মা বিষয়ী চিত্তে বৃত্তি উঠছে। এ বিষয়ে সূত্র প্রমাণ হলো একমেব দর্শনম খ্যাতিরেব দর্শনম। এটি পঞ্চশিক্ষাচার্য বলেছেন। দর্শন একটি, আর তা খ্যাতি। খ্যাতি জ্ঞানাত্মক দর্শন, চৈতন্য। চৈতন্য তিনি হচ্ছেন কনসাসনেস, তিনি হচ্ছেন পুরুষ, তিনি হচ্ছেন আত্মা। তার একটি দর্শন যে তিনি যে পুরুষ, এইটি তিনি, তার সর্বদাই এই অনুভব, আর সেইটি তিনি সর্বত্রই, নিজের ভেতরে এবং বাইরে সর্বত্রই তিনি ওইটি অনুভব করেন। সেই জন্য সেইটি হচ্ছে, সেই দর্শনটি হচ্ছে খ্যাতি, তাকেই খ্যাতি বলা হয়। আর সেই খ্যাতিটা কীরকম? সেটি জ্ঞানাত্মক, অর্থাৎ সেখানে অজ্ঞান নেই। ওই দৃশ্যের সঙ্গে একাত্ম হয়ে গেলাম, ওর সঙ্গে একাত্ম হয়ে গেলাম, এগুলো কেন হচ্ছে? অজ্ঞানের জন্য। যেহেতু তার সমস্ত অজ্ঞান নাশ হয়ে গেছে, অর্থাৎ সমস্ত সংস্কার মুক্ত সে হয়ে গেছে, সেই জন্য তখন দর্শন মাত্রই হচ্ছে সেটি জ্ঞানাত্মক, সেখানে অজ্ঞানতার লেশ মাত্র নেই, আর সেইটিকে বলা হচ্ছে জ্ঞানাত্মক দর্শন, আর সেইটি হচ্ছে চৈতন্য। চিত্ত হলো যেন চুম্বক পাথর, পুরুষের কাছে আসা মাত্রই উপকারী। চিত্ত চুম্বক পাথরের মতো কেন বলা হচ্ছে? যে তার যেমন সংস্কার থাকবে সেই অনুযায়ী সেই বাইরের জিনিসগুলো কিন্তু সে চুম্বকের মতো যেন গ্রহণ করে নেয়, আর সেইগুলো সে পুরুষের কাছে এনে দর্শন করায়। দৃশ্যত্ব গুণ দ্বারা চিত্ত স্বামী পুরুষের নিজস্ব স্বরূপ হয়। এই যে চিত্তর সঙ্গে পুরুষ একাত্ম কখন বোধ করে? যখন সংস্কার থাকে, অর্থাৎ যখন অবিদ্যা বা অজ্ঞান থাকে, সেই সময় সেই দৃশ্যত্ব অর্থাৎ দৃশ্যের গুণ দ্বারা চিত্ত স্বামী বা পুরুষ মানে আত্মা, তার সঙ্গে নিজস্ব স্বরূপ হয়, অর্থাৎ সে যেন সেই আত্মার সঙ্গে এক অনুভব করায়। সেই জন্য চিত্তবৃত্তি জ্ঞানের সঙ্গে পুরুষের সঙ্গে অনাদি সম্বন্ধই কারণ। চিত্তবৃত্তি জ্ঞানের সঙ্গে, অর্থাৎ যেই দৃশ্যটা দেখে চিত্তে একটা বৃত্তি উঠলো, তার সেই বৃত্তির জন্য যে জ্ঞান হলো, সেই জ্ঞানের সঙ্গে পুরুষের যেন অনাদি সম্বন্ধ রয়েছে, অর্থাৎ ওই অবিদ্যাজনিত যে সম্বন্ধ। বহু বহু জন্মের আমাদের অনেক অনেক সংস্কার, আর সেই সংস্কারের জন্য আমাদের যে অজ্ঞান অবিদ্যা রয়েছে, সেই সংস্কারের জন্যই যেন সম্বন্ধটাও অনাদি।
কারণ ভোক্তৃ ভোগ্য ভাব রূপ সম্বন্ধ কারণ। ভোক্তৃ ভোগ্য ভাব রূপ অর্থাৎ যিনি ভোগ করছেন, অর্থাৎ পুরুষ, তিনি যেন ভোগ করছেন, তিনি সত্যিকারের ভোগ করেন না, কিন্তু যেন মনে হয় ভোগ করছেন। যখন তিনি মনে করছেন যে আমি ভোগ করছি, তখনই কিন্তু তিনি ওই চিত্তবৃত্তির সঙ্গে এক অনুভব করেই তিনি ভোগ করছেন, কিন্তু তিনি কিন্তু সেই পরম পুরুষ। যেমন যে উদাহরণটি আগেও দেওয়া হয়েছিল যে স্ফটিক রয়েছে, স্ফটিক কীরকম? স্বচ্ছ, তার কোনো রং নেই। আর স্ফটিকের নিচে যখন একটি লাল জবা রাখা হয়েছে, তখন মনে হচ্ছে যেন স্ফটিকটি লাল, আর লাল জবাটা হচ্ছে ওই চিত্তবৃত্তির মতো। এই যে চিত্তে আমাদের বৃত্তি উঠছে, মানে একটি স্বচ্ছ স্ফটিকের তলায় একটি জবা ফুল রাখা হয়েছে। তো সেই রকম যেন পুরুষ আত্মা, তিনি তো স্বচ্ছ, যেন তার সঙ্গে সেই স্ফটিকটাকে যেমন লাল বলে মনে হচ্ছিল, সেই রকমই ওই চিত্তবৃত্তিটা যেন পুরুষেই হচ্ছে, এই রকম মনে হচ্ছিল। ভক্তি ভোগ্যরূপ ভাবরূপ সম্বন্ধ, এটি হচ্ছে কারণ। আর যখনই ওই লাল জবাটি সরিয়ে নেওয়া হলো, তখনই স্ফটিক আবার স্বচ্ছ। সবসময়ই স্ফটিক স্বচ্ছ, কিন্তু লাল জবাটি রাখা হয়েছিল বলে মনে হচ্ছিল যেন লাল। সেরকমই পুরুষ, তিনি সর্বদা এই নির্বিকার, তিনি অপ্রতিসংক্রমা, দর্শিত বিষয়া, শুদ্ধা, পবিত্রা, কিন্তু বৃত্তির সঙ্গে এক অনুভব করায় যেন মনে হচ্ছিল যে তিনি বৃত্তির সঙ্গে এক হয়ে গেছেন, কিন্তু সত্যিকারের সেই কারণটি কি? সেটি হচ্ছে যে ওই ভক্তি ভোগ্য ভাব রূপ সম্বন্ধ। এখন আরেকটু পরিষ্কার করে বলা হচ্ছে যে পুরুষ হলো ভোক্তা ও দ্রষ্টা, আর চিত্ত হলো ভোগ্য দৃশ্য। পুরুষ কীরকম? তিনি হচ্ছেন ভোক্তা, অর্থাৎ যখন তিনি ওই বৃত্তির সঙ্গে এক অনুভব করছেন, তখন তিনি ভোক্তা হয়ে যাচ্ছেন, ওই দৃশ্যের সঙ্গে এক অনুভব করছেন, ওইটিতেই সুখ দুঃখ অনুভব করছেন, অর্থাৎ তখন তিনি ভোক্তা ও দ্রষ্টা। আর যখন ওই লাল জবাটি রয়েছে, তখন যেন লাল রং, স্ফটিকের লাল রং মনে হচ্ছে, সেই অবস্থাটা হচ্ছে ভোক্তা। আর যখন সেই লাল রং জবাটি সরিয়ে নেওয়া হলো, তখন তিনি দ্রষ্টা, অর্থাৎ তিনি যেমন অরিজিনাল স্ফটিক, তখন সেই রকম তার যে নিজের স্বভাব, সেটি হচ্ছে দ্রষ্টা, অর্থাৎ তিনি শুধু দেখেন, তিনি আর কিছু করেন না, কোনো কিছুতে তার কোনো ইনভলভমেন্ট নেই। আর চিত্ত হলো ভোগ্য দৃশ্য। এই যে যা কিছু দৃশ্য, ভোগ্য দৃশ্য, সেইগুলো চিত্তের মধ্যেই আসছে, চিত্তই সেগুলো দেখাচ্ছে, তাই চিত্ত হলো ভোগ্য দৃশ্য, বৃত্তি হলো বিষয়। আর এই যে বৃত্তি উঠছে, সেইগুলো হচ্ছে বিষয়। যেমন একটি সুন্দর ফুল দেখে, সুন্দর গোলাপ ফুল দেখে আমাদের চিত্তে বৃত্তি হলো, আহা কি সুন্দর ফুল, সেই রকম সেই বৃত্তিটা হলো বিষয়। পূর্বে দর্শিত বিষয় আলোচনায় জানা গেছে, চিত্তই বিষয় আকারে পরিণমিত হয়, পুরুষের সামনে নিজেকে খুলে দেয় ও পুরুষ যেন ভোগ করে। দর্শিত বিষয় আমরা আগে জেনেছি যে পুরুষ কীরকম? তিনি দর্শিত বিষয়, তিনি শুধু দেখেন, কোনো কিছুতে তিনি কোনো হস্তক্ষেপ করেন না, ইন্টারফেয়ার করেন না। চিত্তই বিষয় আকারে পরিণমিত হয়ে পুরুষের সামনে নিজেকে খুলে দেয়। চিত্ত ওই বিষয়ের আকারে আকারিত হয়ে সেটি পুরুষের সামনে খুলে দেয়, অর্থাৎ তাকে দেখায়। ও পুরুষ যেন ভোগ করে, পুরুষ যেন ভোগ করে, সত্যিকারের তিনি ভোগ করেন না, কিন্তু মনে হয় যেন তিনি ভোগ করে। আমি ভোগ করছি, এই আমিত্বযুক্ত জ্ঞানবান পুরুষই দ্রষ্টা।
অর্থাৎ ধরুন যিনি মূল পুরুষ অর্থাৎ আত্মা, তিনি তো অপরিণামী, অপ্রতিসংক্রমা, দর্শিত বিষয়া, শুদ্ধা এবং অনন্তা। তিনি তো কিছুই করেন না। আর এই যে প্রকৃতি, আমাদের এই যে শরীর, মন, বুদ্ধি, এই সমস্ত এগুলো তাদের জায়গায় রয়েছে, কিন্তু মাঝখান থেকে আরেকজন সে মনে করছে যে আমি ভোগ করছি। তো এইরকম যে যিনি মনে করছেন, এইরকম আমিত্বযুক্ত জ্ঞানবান পুরুষ, তিনি কিন্তু দ্রষ্টা, কিন্তু পুরুষ দ্রষ্টাই সাক্ষী চৈতন্য। যিনি মনে করছেন আমি ভোগ করছি, আসলে তিনিই কিন্তু সাক্ষী চৈতন্য, অর্থাৎ তিনি হচ্ছেন সেই পুরুষ। শরীর অবয়ব অবলম্বনে চেতন পুরুষের অধিষ্ঠান হওয়ায় ইন্দ্রিয় ও করণগুলি যেন চেতনের মতো কাজ করে। এই যে আমাদের শরীর, এই শরীর অবয়ব অবলম্বন করায়, আর সেই শরীরের মাঝে রয়েছেন সেই পুরুষ আত্মা, তিনি হচ্ছেন চেতন, আর এই শরীর সমস্ত কিছুই হলো জড় পদার্থ, প্রকৃতির বিষয়। তো সেই পুরুষ অর্থাৎ সেই আত্মা, তিনি অধিষ্ঠান এই শরীরের, তিনি রয়েছেন বলেই এই আমাদের ইন্দ্রিয়গুলো তাদের নিজের নিজের কাজ করে চলেছে। সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ, সমস্ত কিছু, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, কর্মেন্দ্রিয়, তাদের বিষয়গুলো, সমস্ত জিনিসগুলো, অর্থাৎ যেগুলো করণ বলা হচ্ছে, যার দ্বারা কার্য হয়, সেই সমস্তগুলোই কিন্তু ওই পুরুষ অধিষ্ঠান রূপে আছেন বলেই ওগুলো নিজের মতো কাজ করে চলেছে। যেমন ধরুন একটি বড় অফিসে সব ওয়ার্কাররা, কর্মচারীরা কাজ করছেন। একজন আছেন সুপারভাইজার, ম্যানেজার, তিনি কিন্তু কিছুই করছেন না, তিনি জাস্ট বসে রয়েছেন, কিন্তু সবাই জানে যে ম্যানেজার রয়েছে। তারা নিজেরা আমরা যদি এদিক ওদিকে ভুলভাল করি, এক্ষুনি ম্যানেজার ধরে ফেলবে। তো তারা ঠিক মতো সব কাজ করে চলেছে। আর ম্যানেজার না থাকলে তখন আর কোনো ঠিক কাজ করবে, ফাঁকি মারবে। তো সেই রকমই এই অধিষ্ঠান যে পুরুষ, তিনি কিছুই করছেন না, মাত্র তার অবস্থানেই এই সমস্ত ইন্দ্রিয়গুলো, অন্যান্য যে সমস্ত করণগুলো আমাদের শরীরে রয়েছে, সেইগুলো সব কাজ করে চলেছে। আর সেই কাজটা কীরকম করছে যেন চেতনের মতো কাজ করে চলেছে। যে হাতটা উঠছে নামছে, চোখ দেখছে, কান শুনছে, যেন চেতনের মতো, কিন্তু সবগুলোই কিন্তু জড় পদার্থ, কিন্তু ব্যবহার করছে চেতনের মতো। ওই চেতন পদার্থ রয়েছে বলে সেই চেতনত্ব থেকে এই জড় পদার্থগুলি চেতনত্ব প্রাপ্ত হয়ে চেতনের মতো ব্যবহার করছে। তাই চিত্তবৃত্তি দর্শিত বিষয়রূপে চেতন পুরুষকে যেন ভোগ করায়। এই যে চিত্তবৃত্তি, সেইগুলো দর্শিত বিষয় রূপে চেতন পুরুষকে যেন ভোগ করায়, যেন মনে হয় যে ভোগ করাচ্ছে। এই দৃশ্যটা পুরুষের কাছে নিয়ে উপস্থাপিত করলে যেন সে ভোগ করছে। পুরুষ ভোগের অধীন না হয়েও যেন ভোগাধীন। পুরুষ কিন্তু ভোগের অধীন নন, কারণ তিনি তো অপ্রতিসংক্রমা, মাত্র দর্শিত বিষয়া, অকর্তা, অভোক্তা। সুতরাং তিনি তো ভোগই করেন না, তিনি কর্তাও নন, ভোক্তাও নন। কিন্তু পুরুষ ভোগের অধীন না হয়েও যেন ভোগাধীন ওই চিত্তবৃত্তির জন্য। তাই নিজেকে বৃত্তির অধীনে রেখেও যেন বৃত্তির সঙ্গে অভেদ প্রতীতিতে থাকেন। নিজেকে বৃত্তির অধীনে রেখেও যেন বৃত্তির সঙ্গে অভেদ প্রতীতিতে থাকেন। বৃত্তির অধীনে, বৃত্তিকে নিজের অধীন, কারণ বৃত্তি তো তার অধীন নয়। পুরুষই হচ্ছেন, তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ, তিনি হচ্ছেন সুপ্রিম, আর সমস্ত কিছুই তার অধীনে।
সেই বৃত্তিকে নিজের অধীনে রেখেও যেন বৃত্তির সঙ্গে অভেদ প্রতীতিতে থাকেন, যেন, কারণ ওইটার সঙ্গে তিনি একাত্ম অনুভব করেন, যার যেমন সংস্কার থাকে সেই অনুযায়ী। সংস্কার হেতু অজ্ঞানবশত চিত্তবৃত্তির সঙ্গে একতানতা পুরুষের হয়ে থাকে। এই যে চিত্তবৃত্তির সঙ্গে একতানতা কেন হয়? সংস্কারের জন্য। সংস্কারের জন্যই অজ্ঞানতা, সংস্কারের জন্যই অবিদ্যা, তার জন্যই চিত্তবৃত্তির সঙ্গে একতানতা পুরুষের হয়ে থাকে। আর যখন সমস্ত সংস্কার মুক্ত হয়ে যায়, কিভাবে? যোগ সাধনার দ্বারা, অন্যান্য সাধনার দ্বারা, তখন কিন্তু আর সেইটির সঙ্গে, ওই চিত্তবৃত্তির সঙ্গে সে একাত্ম অনুভব করে না। সে তখন জানে যে এইগুলো তো আমি নই, আমি তো পুরুষ, আমি তো আত্মা, আমি তো অপ্রতিসংক্রমা, মাত্র দর্শিত বিষয়া, এইগুলো আমি নই। চিত্তই আমার থেকে আলাদা। চিত্তকেই আমরা জানি, মনকে আমরা জানি, বুদ্ধিকে আমরা জানি, তাই না? অর্থাৎ পুরুষ জানেন। তো সেই কারণে সেইগুলোর থেকে ওই অজ্ঞানতার জন্য, সংস্কারের জন্য তার এইগুলো অনুভব হয়। কিন্তু যখন সে সমস্ত সংস্কার মুক্ত হয়ে যায়, তখন এগুলোর সঙ্গে আর তিনি একতানতা অনুভব করেন না। চিত্তের সঙ্গে পুরুষের সম্বন্ধ অনাদি কিন্তু শান্ত, তাই ভোক্তৃভোগ্য ভাব পরক। চিত্তের সঙ্গে পুরুষের সম্বন্ধ অনাদি কিন্তু শান্ত। এই যে অনাদি কেন? কারণ বহু বহু জন্ম ধরে, অনেক জন্ম আমাদের হয়ে গেছে। আমরা তো জানি যে 84 লক্ষ যোনির পরে মনুষ্য জন্ম, অর্থাৎ গাছপালা, কীট পতঙ্গ, পশু পক্ষী, যত রকমের ব্যাকটেরিয়া, ভাইরাস, যত রকমের আছে, সমস্ত জন্ম আমাদের হয়ে গেছে। 84 লক্ষ যোনি সোজা ব্যাপার তো নয়। তো 84 লক্ষ যোনির পরে তারপরে মনুষ্য জন্ম হলো। মনুষ্য জন্মেও কত জন্ম আমাদের পার হয়ে গেছে। প্রত্যেক জন্মে আমরা কিছু কিছু অভিজ্ঞতা অর্জন করতে করতে আমরা ম্যাচিউরিটি প্রাপ্ত হতে হতে এখন আমাদের অনেকটা জ্ঞান হয়েছে যে এই জগৎ সংসার অনিত্য। আগের মতো আর সেগুলো আমাদের অতটা আকর্ষণ করে না। তাহলে সেই নিত্য বস্তু, পরম বস্তু কি আছে, তার জন্যই কিন্তু আমরা আকাঙ্ক্ষিত হয়েছি, তাই আমরা এখানে সবাই সমবেত হয়েছি। তো এইটা হচ্ছে অনেক ডেভেলপমেন্টের ফল। এই দিকে আমাদের আগ্রহ হচ্ছে যে নিত্য বস্তু, চেতন বস্তু, তার প্রতি আমাদের আগ্রহ হচ্ছে, সেইটা আমরা জানতে চাই, অনুভব করতে চাইছি। এইটি হচ্ছে অনেক ডেভেলপমেন্টের পরে হয়েছে। তো সেই জন্য আগের যে অনেক জন্মের যে সংস্কার, সেই সংস্কারে কি ছিল? আমরা প্রকৃতির সঙ্গে এক হয়েছিলাম। সেই জন্য বলছে এই সম্বন্ধটা হচ্ছে অনাদি কিন্তু শান্ত। মানে কিন্তু এইটিকে আমরা কিন্তু সম্বন্ধটাকে ছেদ করতে পারি সাধনার দ্বারা। আর যখন এই সম্বন্ধটা ছেদ হয়ে যাবে সম্পূর্ণ, তখনই পুরুষ প্রকৃতি থেকে মুক্ত হয়ে যাবে, তখনই কৈবল্য অবস্থা লাভ হয়ে যাবে। তাই ভোক্তৃভোগ্য ভাব পরক, যার বোধের প্রকাশের জন্য অন্য বোধয়িতার অপেক্ষা রয়েছে, তা হলো দৃশ্য। এবারে বলছেন যে এই যে দৃশ্য কাকে বলা হয়? যেটি বোধ করার জন্য বা প্রকাশের জন্য অন্য বোধয়িতার অপেক্ষা রয়েছে। যেমন একটি ধরুন সুন্দর গোলাপ ফুল রয়েছে, সেই গোলাপ ফুল কি বুঝতে পারছে যে আমি খুব সুন্দর গোলাপ ফুল? সে কি গর্ব করছে যে আমি খুব সুন্দর গোলাপ ফুল? কিছুই না, সে যেমন নর্মাল রয়েছে। কিন্তু সেইটি যে অত্যন্ত সুন্দর গোলাপ ফুল, এইটি বোধ করবার জন্য বোধয়িতার অপেক্ষা রয়েছে। অর্থাৎ সেইটি কে অনুভব করছে? সেটি আপনি দেখলেন যে ও কি সুন্দর গোলাপ ফুল, অর্থাৎ বোধয়িতা একজন আছেন যিনি বোধ করলেন।
তাহলে যেইগুলো বোধ করবার জন্য বোধয়িতার অপেক্ষা থাকে সেটি হচ্ছে দৃশ্য। যেমন গোলাপ ফুলটা এমনি রয়েছে, এমনি দেখে যেমন আছে আছে, অন্য আরও 10টা বস্তুর মতোই সে রয়েছে, কিন্তু যখনই আপনি দেখলেন, দেখে ও কি সুন্দর গোলাপ ফুল আপনি অ্যাপ্রিসিয়েট করলেন, তখনই কিন্তু, অর্থাৎ তার মানে এখানে বোধয়িতার অপেক্ষা রয়েছে। গোলাপ নিজেকে সে প্রকাশ করছে না যে আমি খুব সুন্দর, সেটি বোধ করবার জন্য আরেকজন বোধয়িতার অপেক্ষা রয়েছে, তাই না? তো যেইগুলো প্রকাশ করবার জন্য অন্য বোধয়িতার বোধয়িতার অপেক্ষা রয়েছে, সেইটি হচ্ছে দৃশ্য পদার্থ। সেই সমস্ত কিছুই দৃশ্য পদার্থ। আর যার বোধের জন্য অন্য বোধয়িতার প্রকাশের অপেক্ষা নেই, তা হলো চিৎ দ্রষ্টা। আর যেটি বোধের জন্য অন্য কোনো কিছুর অপেক্ষা নেই, সেটি হচ্ছে চিৎ দ্রষ্টা। অর্থাৎ যিনি পুরুষ, তিনি হচ্ছেন চেতন, চিৎ মানে চেতন, তিনি হচ্ছেন দ্রষ্টা। তাকে প্রকাশের জন্য আর অন্য কোনো কিছুর অপেক্ষা লাগে না। যেমন ধরুন সূর্য, তিনি স্বয়ং প্রকাশ, তাকে সূর্যের প্রকাশকে বোধ করবার জন্য, প্রকাশের জন্য আরও অন্য লণ্ঠনের প্রয়োজন নেই, যে ওই লণ্ঠন দিয়ে সূর্যকে প্রকাশ করতে হবে বা তার সূর্যের প্রকাশটা অনুভব করতে হবে বা জানতে হবে, সেরকম নয়। তিনি হচ্ছেন স্বয়ং প্রকাশ। সেই রকম আমাদের যে প্রকৃত স্বরূপ, পুরুষ স্বরূপ, আত্মস্বরূপ, চিতিশক্তি, চেতন, চিৎ, নানান তার নাম, তিনি হচ্ছেন স্বয়ং প্রকাশ। তার প্রকাশের জন্য অন্য কোনো বস্তুর বোধয়িতার অপেক্ষা রাখে না। তিনি স্বয়ং নিজেকেই নিজে প্রকাশ করেন, তিনি হচ্ছেন চিৎ দ্রষ্টা। সেই জন্য দ্রষ্টা পুরুষ হলো স্বয়ং প্রকাশ, আর বুদ্ধি আদি সব দৃশ্য প্রকাশ সাপেক্ষ। সেই যে পুরুষ, তিনি হচ্ছেন একমাত্র স্বয়ং প্রকাশ, আর অন্যান্য যা কিছু বুদ্ধি আদি সমস্ত কিছুই হচ্ছে প্রকাশ সাপেক্ষ। অন্য কেউ প্রকাশ করলে, অর্থাৎ চিতিশক্তির সাহায্যে প্রকাশিত হলে তখনই তার প্রকাশ হয়। বুদ্ধি নিজেকে নিজে প্রকাশ করতে পারে না, অর্থাৎ সেখানে যদি চেতন আত্মা না থাকে তাহলে কিন্তু বুদ্ধি প্রকাশ করতে পারে না। আলোচ্য প্রসঙ্গে পুরুষের যে অবস্থায় যোগ হয় না, সেই অবস্থায় ওই চিত্তবৃত্তিগুলি বিষয়ের সঙ্গে মিলে গিয়ে বিক্ষেপ উৎপন্ন করে। পুরুষ যখন নিজ স্বরূপে অবস্থান করছেন না, যা আমি স্বরূপত ব্রহ্ম, আমি স্বরূপত আত্মা, আমি পুরুষ, এইটি যখন তিনি বোধ করছেন না, সেই সময় কি হচ্ছে, চিত্তবৃত্তিগুলি বিষয়ের সঙ্গে মিলে গিয়ে বিক্ষেপ উৎপন্ন করে। ওই যে চিত্তে বৃত্তি উঠছে, বৃত্তিটা কোথা থেকে উঠছে? ভেতর থেকেই উঠছে। যেমন আমাদের সংস্কার রয়েছে, পূর্ব জন্মের যে অনেক সংস্কার রয়েছে, সেই সংস্কার থেকে যেন বুদবুদের মতো একটা ফুটে বেরোলো। যেমন পুকুরে অনেক ভেতরে পাক থাকে, সেখান থেকে যে বুদবুদের মতো বেরোয়, সেটি কোথার থেকে বেরোলো? সেটি তো ভেতরেই ছিল, পাকের মধ্যে ছিল, একটি বেরোলো, বুদবুদের মতো উপরে উঠে এলো। ঠিক সেই রকম আমাদের চিত্তের গভীরে অনেক বৃত্তি, অনেক সংস্কার রয়েছে, তার মধ্যে থেকে একটি উঠে এলো, আর সেইটি সঙ্গে মিলে মিশে গেল, তার সঙ্গে একাত্ম বোধ করলো। সেইটি হচ্ছে, তার মানে হচ্ছে সেটি বিক্ষেপ উৎপন্ন করলো। মনে হয় যেহেতু পুরুষ অধিকারে চিত্তের অবস্থান, তাই পুরুষও সেই ভাবের অবস্থায় তন্ময় হয়। আর সেই সময় কি মনে হয়, যেই চিত্তবৃত্তিটা উঠল তার সঙ্গেই পুরুষ সেই একইভাবে তন্ময় হয়ে গেছে, তন্ময়াকার হয়ে গেছে, তার সঙ্গে এক হয়ে গেছে।
আমি যে পুরুষ সেটি সে ভুলে গেছে, যেন যেন সে ভুলে গিয়ে সেইটার সঙ্গে সে একাত্ম অনুভব করে। চিত্তে যে বৃত্তিটি উঠল সে তার সঙ্গে একাত্ম অনুভব হয়ে গেছে, তন্ময়াকার হয়ে গেছে, শরীর মন বুদ্ধি এগুলোর সঙ্গে একাত্ম হয়ে গেছে, একাকার হয়ে গেছে, তন্ময়াকার হয়ে গেছে, সেই ভাবের সঙ্গে এক হয়ে গেছে। কারণ হলো চিত্তের দর্শিত বিষয়ত্ব। এর কারণটা কি? কারণ চিত্ত সমস্ত কিছুই সেই পুরুষকে দর্শন করায়, চিত্তের দর্শিত বিষয়ত্ব, এটি হচ্ছে কারণ। তাহলে এই সূত্রে যে যখন পুরুষ নিজ স্বরূপে অবস্থান করেন না তখন কি হয়? তখন ওই যে চিত্তবৃত্তি সংস্কার অনুযায়ী ওঠে, তার সঙ্গে সেই পুরুষ যেন একাত্ম অনুভব করে। এইগুলো আলোচনা হলো। এখন এই যে চিত্তবৃত্তির প্রসঙ্গ উঠল, এই চিত্তবৃত্তির কত রকমের চিত্তবৃত্তি রয়েছে, চিত্তবৃত্তিগুলির কিভাবে বা বিভাবে কতগুলি অবয়ব তার, এইগুলো বলা হচ্ছে যে কত রকম চিত্তবৃত্তি আছে, সেইগুলো পরের সূত্রে আলোচনা আছে, কত রকমের বৃত্তি সেটি